আমরা যে টেন্সটা নিয়ে আলোচনা করব সেই টেন্সটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা আগের ক্লাসে দেখেছি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কোন কোন ক্ষেত্রে হয় এবং প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ট্রান্সলেশন করার ক্ষেত্রে আমরা কোন কোন নিয়মগুলো ফলো করব। আজকে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের পরে আমরা যে টেন্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে প্রেজেন্টের সেকেন্ড ভাগ টেন্সের ক্ষেত্রে, কারণ প্রত্যেকটা টেন্স তিন রকমের হয় আমরা জানি, প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার, এবং প্রত্যেকটা বিভাগের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রেই চারটে করে ফার্দার পার্ট রয়েছে। যেমন প্রেজেন্টের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এরকম চারটে ভাগ প্রত্যেকের ক্ষেত্রে রয়েছে। আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। এখন আগের দিনে একটা কথা বলেছিলাম আগের ক্লাসে, সে কথাটা আমি আজকে আবার রিপিট করছি, যে টেন্স এই ব্যাপারটা, গ্রামারের এই টেন্স ব্যাপারটা জাস্ট ডিল উইথ দ্য ভার্ব অফ দ্য সেন্টেন্স। অর্থাৎ একটা সেন্টেন্সে যে তিনটে মেইন পার্ট থাকে, সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট, এই তিনটের মধ্যে শুধুমাত্র ভার্বকে নিয়ে টেন্স ডিল করে। সুতরাং যখন আমরা কোনো একটা সেন্টেন্সের ট্রান্সলেশন করব টেন্স নিরূপণ করার মাধ্যমে, তখন ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে যে সেই সেন্টেন্সটা, সেই বাক্যটার ভার্বটা ফরমেশনটা কিরকম। যদি সেটা ঠিকঠাক বুঝতে পারি টেন্স ঠিকঠাক বুঝতে পারবো। আজকে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে একটা কথার দিকে খুব আমাদের গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস। অর্থাৎ কন্টিনিউয়াস মানে যেটা চলছে, যেটা গোয়িং অন, যেটা এখনো শেষ হয়নি, ইটস গোয়িং অন, চলছে, কন্টিনিউয়াস মানে। তাহলে টেন্স যদি ভার্বকে নিয়ে ডিল করে, তাহলে ভার্বটাকে যদি, মানে ভার্বটা যদি গোয়িং অন হয়, যদি ভার্বটা মানে কাজটা, ক্রিয়াপদটা চলছে বোঝায়, হচ্ছে বোঝায় বা ঘটছে বোঝায়, ইটস নট ফিনিশড ইয়েট, এটা এখনো পর্যন্ত শেষ হয়নি, ইটস রানিং, তাহলে কিন্তু সেই টেন্সটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। কিরকম? যদি আমি একটা এক্সাম্পল দিই, যেমন সাপোজ এখনই আমি যদি বলি যে আমি এখন ক্লাস নিচ্ছি, অর্থাৎ আমার ক্লাস নেওয়া এই যে প্রক্রিয়াটা, এই যে ক্রিয়াটা, ভার্বটা, এটা কিন্তু গোয়িং অন, ইটস নট ফিনিশড ইয়েট, এটা এখনো শেষ হয়নি, এটা যেহেতু রানিং, কন্টিনিউ হচ্ছে, তাই জন্য এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই ধরনের যতগুলো আমরা সেন্টেন্স পাবো যেখানে ভার্ব বা ক্রিয়াপদটা কন্টিনিউ হচ্ছে বোঝাবে, সেটাই হবে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেজন্য আমি প্রথমেই লিখেছি যে কোনো কাজ চলছে, হচ্ছে বা ঘটছে বোঝাবে। হয়ে গেছে নয়, হচ্ছে, হবে নয়, হচ্ছে, অর্থাৎ প্রেজেন্টে কন্টিনিউ হচ্ছে যদি এরকম বোঝায়, তাহলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আমি এখন যদি এই এক্সাম্পলটাই নিই যে আমি ইংরেজি পড়াচ্ছি, আমি ইংরেজি পড়াচ্ছি, অর্থাৎ আমার এই যে ইংরেজি পড়াচ্ছির মধ্যে ভার্ব কোনটা? আমি ইংরেজি পড়াচ্ছি, এই সেন্টেন্সটায় ভার্ব হচ্ছে পড়াচ্ছি। এই যে পড়ানো কাজটা, ইটস কন্টিনিউইং, এটা চলছে, সুতরাং এই সেন্টেন্সটা হবে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রথমেই লিখেছি কোনো কাজ চলছে, হচ্ছে, ঘটছে বোঝালে সেটা হয় কন্টিনিউয়াস টেন্স। এটা গেল এক নাম্বার পয়েন্ট টু আইডেন্টিফাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন দুই নম্বর পয়েন্টটা কি? আমি দুই নম্বর পয়েন্টটা লিখেছি যে ক্রিয়াপদকে সাধু ভাষায় রূপান্তরিত করলে যদি তেছি, তেছো, তেছেন আসে, তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ইটস কোয়াইট ডিফিকাল্ট। আসলে আমাদের দিনকে দিন আমাদের যেহেতু বাংলা দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে, যে সাধু ভাষা আমরা অনেক দিন আগে ত্যাগ করেছি। অনেক আগেকার দিনে যখন সেই শরৎ সাহিত্য বা বঙ্কিম সাহিত্য যদি আমরা দেখি, সেখানে আমাদের সাধু ভাষার খুব ব্যবহার হতো। এখন যেহেতু ব্যবহারটা কম, তাই প্রবলেম হতে পারে, বাট এটা একটা ভালো আইডিয়া প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে চেনার জন্য। কি বলেছি? যে ক্রিয়াপদকে যদি সাধু ভাষায় রূপান্তরিত করি, তাহলে তেছি, তেছো, তেছেন এই তিনটের মধ্যে যদি কোনো একটা আসে, তাহলে সেটা চোখ বন্ধ করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব।
এখানে ক্রিয়াপদ কোনটা? পড়াচ্ছি। এখন পড়াচ্ছি এই ক্রিয়াপদটার সাধু ভাষা কি হবে? পড়াচ্ছি সাধু ভাষা হবে পড়াইতেছি। অর্থাৎ পড়াচ্ছি এটার যখন আমি সাধু ভাষা করলাম সেটা হলো পড়াইতেছি। শেষকালে এলো কথাটা যে তেছি, অর্থাৎ আমি বলেছি এখানে তেছি যদি আসে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আসবে। যদি এটা পড়াচ্ছি না থেকে পড়াচ্ছে থাকতো তাহলে পড়াইতেছে। পড়াচ্ছে, পড়াচ্ছি বা পড়াচ্ছে না থেকে যদি থাকতো পড়াচ্ছেন তাহলে এটা হতো পড়াইতেছেন, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কিন্তু যদি প্রবলেম মনে হয় যে ক্রিয়াপদটাকে সাধু ভাষায় রূপান্তরিত করতে যাচ্ছে আমার সব গুলিয়ে যাচ্ছে, তাহলে এই প্রসেসটা অবলম্বন করার কোনো দরকার নেই। ইটস সো সিম্পল যে আমি দেখব কোনো একটা সেন্টেন্সের ক্রিয়াপদটা ইজ গোয়িং অন কিনা, চলছে কিনা, কন্টিনিউ কিনা। যদি ক্রিয়াপদটা কন্টিনিউ হয় তাহলে কন্টিনিউয়াস টেন্স হবে। এখন এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরও একটা জেনারেল ফর্মুলা আছে টু ট্রান্সলেট। সেই ফর্মুলাটা কি আমি এখানে লিখে ফেলেছি। সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর আমি অ্যাম লিখবো বা ইজ বা আর, সেটা সাবজেক্ট অনুযায়ী বসবে, আর তারপরে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি এবং তারপরে অবজেক্ট, তারপর সামথিং। সামথিং মানে যদি বাক্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে আরো কিছু থাকে এক্সট্রা পোর্শন, সেটাকে আমি সামথিং আকারে লিখেছি। ঠিক আছে, আমি তাহলে এখানে এই যে আমি ইংরেজি পড়াচ্ছি এটাকে করা যাক ট্রান্সলেশন। প্রথমে আছে সাবজেক্ট। সাবজেক্ট এখানে কি? কে পড়াচ্ছে? আমি পড়াচ্ছি, সুতরাং আমিটা হচ্ছে সাবজেক্ট। কি পড়াচ্ছি? কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় আমরা জানি, সেটা হচ্ছে ইংরেজি, সেটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেছি এবং আমি জেনে গেছি যে এই বাক্যটা বা এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একটা কথা মাথায় রাখতে হবে ট্রান্সলেশন করার ক্ষেত্রে, যে আমার ট্রান্সলেশন করার ক্ষেত্রে আমি বাক্যটা প্রথমে নিরূপণ করব, মানে টেন্সটা নিরূপণ করব যেটা কোন টেন্স। যখন আমি কনফার্ম হয়ে যাব যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা অন্য কোনো টেন্স, তখন জেনারেল ফর্মুলা যেটা আছে সেই ফর্মুলাতে চলে যাব। ফর্মুলাতে যেমন লেখা আছে আমি সেই ফর্মুলার বাইরে যাব না। এই ফর্মুলাটা হচ্ছে, আমি বলে থাকি ক্লাসে, এই ফর্মুলাটা হচ্ছে লক্ষণ রেখা। যদি লক্ষণ রেখা ক্রস করো তাহলে এই রাবণে নিয়ে চলে যাবে, অর্থাৎ ভুল হবে। তাই আমি ইংরেজি পড়াচ্ছি, এটা যদি সাবজেক্ট প্রথমে আছে এটা কি হবে? আই। অ্যাম ইজ আর, যেহেতু এটা ফার্স্ট পারসন আর আই এর পরে সবসময় অ্যাম হয়, আই অ্যাম। তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। ভার্ব মানে এটা মেইন ভার্ব কোনটা? পড়ানো। এখানে পড়ানো মানে কি? শেখানো, মানে টিচ। তার সঙ্গে আইএনজি হবে টি ই এ সি এইচ, তার সঙ্গে আইএনজি অর্থাৎ টিচিং। আই অ্যাম টিচিং। কি পড়াচ্ছি? ইংরেজি, ইংলিশ। সো আই অ্যাম টিচিং ইংলিশ। আমি ইংরেজি পড়াচ্ছি। এখন একটা এক্সাম্পল দিলাম, এরকম অনেক এক্সাম্পল বাড়িতে বসে তোমরা প্র্যাকটিস করতে পারো। এখন এটা আমি একটা হ্যাঁ বাচক বাক্য লিখেছি, মানে পজিটিভ সেন্টেন্স লিখেছি। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স দু রকমের হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ। তো এটা পজিটিভ সেন্টেন্সের একটা এক্সাম্পল দিলাম আমি। এখন যদি আমি এটা নেগেটিভ সেন্টেন্স করি, অর্থাৎ আমি যদি এটা বলে দিই জাস্ট আমি ইংরেজি পড়াচ্ছি না, অর্থাৎ জাস্ট আমি এখানে একটা নেগেটিভ ওয়ার্ড ইউজ করলাম, সেটা হচ্ছে না। আমি ইংরেজি পড়াচ্ছি না, এটা একটা নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। সেটার ট্রান্সলেশন কি হবে? কোনো রকমের কোনো চেঞ্জ না, জাস্ট এই যে অ্যামিজার লিখেছি, এই অ্যামিজারের পরে একটা নট বসে যাবে ইন কেস অফ নেগেটিভ সেন্টেন্সেস। ওকে, এটা আগে ছিল অ্যাফারমেটিভ বা পজিটিভ, আর এখন যেটা হচ্ছে সেটা নেগেটিভ সেন্টেন্সেস। তো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে জাস্ট এই যে না, নেগেটিভ ওয়ার্ডটাকে আমি কোথায় ব্যবহার করব? সাবজেক্টের পরে যে অ্যামিজার, এই জাস্ট অ্যামিজার এর পরেই আমি নেগেটিভ কথাটা ইউজ করব, সেটা হচ্ছে নট। যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় কিরকম হবে তাহলে বল? এক্ষেত্রে টেন্সটা ট্রান্সলেশনটা প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট লিখলাম আই, অ্যামিজার লিখলাম অ্যাম, তারপরেই চলে আসবে নট for this negative word, so I am not.
তারপর কি ভার্বের সঙ্গে আইএনজি, সো আমি এখানে লিখে দেব কি টিচিং, আই অ্যাম নট টিচিং ইংলিশ। তাহলে অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নটটা বাদে যে ফর্মুলাটা রয়েছে সেটা, আর যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে am is এর পরে জাস্ট নট ব্যবহার করব। এই দুটো হচ্ছে কিন্তু বেদ বাক্যের মতো মনে রাখতে হবে। ইন কেস অফ পজিটিভ এন্ড নেগেটিভ সেন্টেন্সেস, যদি সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে থাকে। এখন যদি সেন্টেন্সটা নরমাল সেন্টেন্স মানে অ্যাসার্টিভ সেন্টেন্স না হয়ে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে কি করব? মানে আমি যদি এখানে আমি ইংরেজি পড়াচ্ছি বা আমি ইংরেজি পড়াচ্ছি না, এই দুটোর বাইরে যদি আমি বলি আমি কি ইংরেজি পড়াচ্ছি, বা বলি আমি কি ইংরেজি পড়াচ্ছি না, তার মানে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে পুরোপুরি ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যে আমি কনভার্ট করলাম। তখন আমি কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ট্রান্সলেশনটা করব? তাহলে আগে লিখি। তাহলে আমি বললাম প্রশ্নবোধক বাক্যটা যে আমি কি ইংরেজি পড়াচ্ছি, প্রশ্নবোধক বাক্য। আগের ক্লাসেও মানে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রেও আমি বলেছিলাম যে প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই রকমের হয়। একটা হচ্ছে ইয়েস বা নো বা ইন্টারোগেটিভ, আর একটা হচ্ছে WH ইন্টারোগেটিভ। ইয়েস নো মানে যদি কোনো একটা প্রশ্নবোধক বাক্যের উত্তরটা হ্যাঁ বা নাই হয় তাহলে সেটা ইয়েস নো কোয়েশ্চেন, দ্যাট ইজ ইয়েস নো কোয়েশ্চেন। আর যদি প্রশ্নের উত্তরটা ইয়েস বা নোতে না হয়ে অন্য কোনো কিছুতে হয়, ফর অ্যান এক্সাম্পল যদি আমি বলি এখানে আমি কি ইংরেজি পড়াচ্ছি, উত্তরটা আমি দিতে পারি হ্যাঁ আমি ইংরেজি পড়াচ্ছি। বা প্রশ্নটা যদি হতো আমি কি ইংরেজি পড়াচ্ছি না, না ইংরেজি পড়াচ্ছ না। অর্থাৎ এই ধরনের সেন্টেন্স গুলোর ক্ষেত্রে, প্রশ্নবোধক বাক্যগুলোর ক্ষেত্রে উত্তরটা কিন্তু হচ্ছে হ্যাঁ বা নাতে, অর্থাৎ ইয়েস নো কোয়েশ্চেন। এখন আমি কি ইংরেজি পড়াচ্ছি এই কোয়েশ্চেনটা চেঞ্জ করে আমি বলি যে আমি কোথায় ইংরেজি পড়াচ্ছি, তখন হ্যাঁ আমি ইংরেজি পড়াচ্ছি, না আমি ইংরেজি পড়াচ্ছি না, এরকম বলতে হবে না। অর্থাৎ আমাকে কোনো একটা ইনস্টিটিউশনের বা প্লেসের নাম করতে হবে কোথায় পড়াচ্ছে, অর্থাৎ সেটা হয়ে গেল WH কোয়েশ্চেন। তো এই যদি ইয়েস নো কোয়েশ্চেন এবং WH কোয়েশ্চেন থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি কিভাবে করব? যদি টেন্সটা কন্টিনিউয়াস টেন্স হয় এবং তার সঙ্গে সঙ্গে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমি কিভাবে করব? সেটার ফর্মুলাটা মনে রাখতে হবে। সেই ফর্মুলাটা হচ্ছে, আমি ফর্মুলাটা আগে লিখি, সেটা হচ্ছে যদি ইয়েস নো কোয়েশ্চেন হয় তাহলে প্রথমে অক্সিলিয়ারি ভার্ব, মানে এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কি ইউজ হয়েছে am is are, তাহলে প্রথমেই আমি am is are ইউজ করব, am বা is বা are, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের সঙ্গে ing, তারপরে অবজেক্ট, তারপরে সামথিং। এটা পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে সাবজেক্টের পরে নটটা ইউজ করব যদি প্রশ্নবোধক বাক্য হয়। এরকম আমি যেটা উদাহরণ লিখেছিলাম সেই উদাহরণটাই যদি আমি লিখি যে আমি কি ইংরেজি পড়াচ্ছি, আমি কি ইংরেজি পড়াচ্ছি, যদি আমি এটা ট্রান্সলেশন করি এটা হ্যাঁ বা না প্রশ্নবোধক বাক্য, এবং সেজন্য প্রথমেই am is are am is are লিখবো এখানে। তো আমির সঙ্গে আয়ের সঙ্গে am হয়, প্রথমে am লিখলাম, তারপরে সাবজেক্ট I, তারপরে ভার্বের সঙ্গে ing, সো টিচিং, I টিচিং ইংলিশ, আমি কি ইংরেজি পড়াচ্ছি। যদি এটা নেগেটিভ সেন্টেন্স হতো তাহলে am I not teaching English, ক্লিয়ার? সো এটা গেল হ্যাঁ বা না বাচক যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমি কিভাবে ট্রান্সলেশনটা করব। যদি না হয়ে আমি যদি একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং ইয়েস নো কোয়েশ্চেন না করে WH কোয়েশ্চেন দিই যে তুমি কোথায় যাচ্ছ,
তুমি কোথায় যাচ্ছ। প্রথম কথা, এটা ভার্বটা হচ্ছে যাচ্ছ, অর্থাৎ যাইতেছ, মানে অবশ্যই এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা এবার দেখতে হবে এটা ইয়েস নো নাকি ডব্লিউএইচ। তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি, না যাচ্ছি না, এরকম বললে হবে না, আমাকে কোনো একটা জায়গার নাম বলতে হবে, রাইট? এখন যেহেতু আমাকে জায়গার নাম বলতে হচ্ছে, তাই এটা ডব্লিউএইচ কোয়েশ্চেন। তো ডব্লিউএইচ কোয়েশ্চেনের ক্ষেত্রে ফর্মুলাটা কিভাবে ইউজ করব? সবটাই সেম। এই যে এখানে প্রথমে WH ওয়ার্ড, তারপরে am is আর লিখব। প্রথমে WH ওয়ার্ড, এখানে WH ওয়ার্ড কোনটা? কোথায়, where, প্রথমে লিখলাম where। তারপরে am is এর জন্য কি লিখব? এখানে where এর পরে সব সময় তুমি আছে, তাহলে ইউর পরে আর বসে, তাহলে এখানে am is এর জন্য মানে am is এর তিনটার থেকে আর লিখব। তারপরে সাবজেক্ট আছে, সাবজেক্ট হচ্ছে এখানে তুমি। তারপরে ভার্বের সঙ্গে আইএনজি আছে, সো গো তার সঙ্গে আইএনজি, ফাইল কুইন ইন্টারোগেশন মার্ক। এখানে অবজেক্ট সামথিং নেই, আমি লিখলাম না, তুমি কোথায় যাচ্ছ? ওয়্যার আর ইউ গোইং। সো দিস আর দ্য ওয়েজ টু ট্রান্সলেট ইন কেস অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন কিছু ব্যতিক্রম আমরা করব, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন হবে না, যদিও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাট আমি ইউজ করব না, সেটা কোন কোন ক্ষেত্রে হবে সেটা একটু দেখাচ্ছি। কিরকম? সাপোজ আমি একটা প্রথমে টার্মিনোলজি নিয়ে কথা বলি, সেটা হচ্ছে স্টেটিভ ভার্ব। ভার্ব অনেক রকম হয়, আমরা জেনারেলি এখনো পর্যন্ত দুই রকমের ভার্ব নিয়ে কথা বলেছি, অক্সিলিয়ারি ভার্ব আর মেইন ভার্ব। এখন স্টেটিভ ভার্বটা কি, এটা কি ধরনের ভার্ব? এই স্টেটিভ ভার্বের এই যে স্টেটিভ কথাটা, এর মধ্যে একটা ওয়ার্ড লুকিয়ে আছে, সেটা মানে হচ্ছে স্টেট। এই স্টেট কথাটার অর্থ কিন্তু প্রদেশ বা রাজ্য নয়, অবস্থাও নয়। আমরা স্টেটস অফ ম্যাটার করেছি ইন কেস ফিজিক্স এর ক্ষেত্রে, তো এটার অবস্থাও নয়, এটার মানে কিন্তু রাজ্য বা প্রদেশও নয়। এটার মানে কি? এটার মানে হচ্ছে বর্ণনা করা। এই স্টেটটার মানে হচ্ছে বর্ণনা করা, অর্থাৎ কোনো একটা ভার্ব, ভার্ব মানে কি আমরা সচরাচর কি জানি? ভার্ব মানে কাজ করা। কোনো একটা ভার্ব কাজ করার থেকে যদি বর্ণনা করে বেশি, তাহলে সে স্টেটিভ ভার্ব। তাহলে a verb which describes more than action, that is stative verb. কি রকম? স্টেটিভ ভার্বের एग्जांपल যদি দিই, যেমন আমি যদি বলি অনুভব করা, feel, 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 এটা মানে অনুভব করা। এই যে feel, feelings, অনুভূতি নিয়ে কথা বলছে, এটা কোনো শারীরিক সক্ষমতার কাজের কথা বলছে না, অর্থাৎ এটা মাইন্ডের একটা স্টেটের কথা বলছে। যেমন think, চিন্তা করা, এটাও একটা স্টেট। লাভ, ভালোবাসা, হেট, ঘৃণা করা, এগুলো প্রত্যেকটা একটা মাইন্ডের স্টেট। বা আমি যদি পজিশনের ক্ষেত্রে বলি, যেমন ওন মানে অধিকার করা, আমার একটা গাড়ি আছে, মানে আমি একটা গাড়ি পজেস করি, আই ওন আ কার। তো এই যে ভার্বগুলো, এগুলো প্রত্যেকটাই ভার্ব এবং মেইন ভার্ব, কিন্তু এই ভার্বগুলো কিছু করার থেকে একটা স্টেট, একটা কন্ডিশনকে বেশি স্টেট করছে। সো দিস আর অল স্টেটিভ ভার্বস। এখন যদি স্টেটিভ ভার্বস কোনো একটা কন্টিনিউয়াস টেন্সে আমি পাই, তাহলে সেই স্টেটিভ ভার্বের কন্টিনিউয়াস ফর্ম আমি করব না। এরকম আমি एग्जांपल দিচ্ছি একটা, যেমন আমি যদি বলি আমি একটি পাখি দেখছি, আমি একটি পাখি দেখছি, অর্থাৎ এখানে এই যে দেখছি, এই দেখছিটা যদি ভার্ব হয়,
তাহলে দেখছি সাধু ভাষায় যদি আমি ট্রান্সফর্ম করি তাহলে আমি দেখি তেছি, তাহলে যে তেছি আসছে সেহেতু চোখ বন্ধ করে এটা কন্টিনিউয়াস টেন্স, বা দেখছি মানে কি এখন কাজটা কন্টিনিউ হচ্ছে, এটা কন্টিনিউয়াস টেন্স। সুতরাং আমি লিখতে এটা আমি কি করব, অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যে আই অ্যাম সিইং এ বার্ড, আই অ্যাম সিইং আ বার্ড। কিন্তু এটা হবে ভুল। কেন ভুল হবে? আমি তো ফর্মুলা মেনে করেছি, এখানে ভার্বটা কন্টিনিউয়েশন বোঝাচ্ছে তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করেছি, তাহলে ভুল কেন? মাথায় রাখতে হবে যে স্টেটিভ ভার্ব কখনো কন্টিনিউয়াস ফর্ম নেয় না। স্টেটিভ ভার্বের সঙ্গে কন্টিনিউয়াস টেন্সের, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা শত্রুতা রয়েছে। স্টেটিভ ভার্বের সঙ্গে কন্টিনিউয়াস টেন্স কখনোই যায় না, নেভার, কখনো যাবে না। তাই আমি একটি পাখি দেখছি, আই অ্যাম সিইং এ বার্ড, এটা তোমার ট্রান্সলেশন করতে হবে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু স্টেটিভ ভার্ব কন্টিনিউয়াস হয় না, তাহলে আমি কোন টেন্সে করব? সেটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে। তাহলে কি করতে হবে? সিম্পলি আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ফর্মুলা জানি, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। সো এটা হবে সাবজেক্ট আর V1 মানে ভার্ব কোনটা দেখা, সি, কি দেখছি? পাখি, আই সি এ বার্ড। কেন হলো? কারণ সি এটা হচ্ছে একটা স্টেটিভ ভার্ব। কেন? কারণ দেখা এই ব্যাপারটা যতটা কিছু করা বোঝায়, আমার একটা সিচুয়েশনকে এক্সপ্রেস করে বেশি, স্টেট করে বেশি। দ্যাটস হোয়াই দিস ইজ স্টেটিভ ভার্ব। আমি যদি আবার বলি আমি একজনকে ভালোবাসছি, আমি সাপোজ একটা এক্সাম্পল দিলাম, আমি তাকে ভালোবাসছি, ভালোবাসছি, তাহলে আমি ভালোবাসছি এটা ভার্ব, বাসছি মানে বাসিতেছি, ভালোবাসাটা কন্টিনিউ প্রসেসের মধ্যে আছে, কন্টিনিউয়েশন বোঝাচ্ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সুতরাং আমি লিখতে পারি অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা, আই অ্যাম লাভিং হিম। কিন্তু এটা ভুল। কেন? ভালোবাসা এটা কোনো কিছু করার থেকে মাইন্ডের একটা স্টেটকে, একটা সিচুয়েশনকে বেশি বর্ণনা করে, তাই এটা কন্টিনিউয়াস ফর্ম নেবে না। সুতরাং এটা প্রেজেন্ট ইনডেফিনাইট হবে, আই লাভ হিম। ওকে, সুতরাং যতগুলো স্টেটিভ ভার্ব রয়েছে প্রত্যেকটা স্টেটিভ ভার্বের ক্ষেত্রেই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করব না, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে স্টেটিভ ভার্বের একটা চরম শত্রুতা রয়েছে, একে অপরের শত্রু। এটা হলো একটা এক্সেপশনাল কেস। আরেকটা এক্সেপশনাল কেস কি? আরেকটা এক্সেপশনাল কেস হচ্ছে ইন কেস অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা হচ্ছে অদূর ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝাবে, বা ডেফিনিট অ্যারেঞ্জমেন্ট। ব্যাপারটা কি? আমি বলেছি অদূর ভবিষ্যতে কোনো কাজ হবে, অর্থাৎ কাজটা, প্রথম কথা এখানে কাজটা চলছে না, কখন হচ্ছে? ভবিষ্যতে হচ্ছে। সুতরাং প্রেজেন্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা ফিউচারে হবে, এবং কাজটা হবে, হচ্ছে না। যদি এরকম বোঝায় যে অদূর মানে কি, মানে খুব বেশি দূরে না, কালকেই একটা কাজ হবে বা কিছুক্ষণ পরে একটা কাজ হবে, it's not going on but it will happen, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব। যদিও এটা ভবিষ্যতে এবং কাজটা হচ্ছে না, হবে, কিন্তু যদি এরকম বোঝায় যেটা অদূর ভবিষ্যতে হবে, মানে একটু পরেই শুরু হতে চলেছে, আগামীকাল হবেই, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। বা আরো ভালো করে বললে যদি ডেফিনিট অ্যারেঞ্জমেন্ট বোঝায়, অর্থাৎ কোনো একটা কাজের কথা আমি বলছি যে কাজটা আমি একেবারে মাইন্ডে সেট করে নিয়েছি, এভরিথিং ইজ প্ল্যান, এভরিথিং ইজ ডেফিনিটলি অ্যারেঞ্জড, যে কালকে আমি কাজটা করব। যেমন অনেক সময় আমরা বলি যদি বাবা বাইরে থাকে, আমরা বলি বাবা আগামীকাল বাড়ি আসছেন,
আসবেন এর পরিবর্তে আমরা আসছেন বলি। কেন বলি? কারণ দিস ইজ ডেফিনেটলি অ্যারেঞ্জ, যে বাবা কালকে বাড়ি আসছে, এবং কালকে মানে অদূরে হচ্ছে, অদূর ভবিষ্যৎ হচ্ছে, বাট কাজটা হবেই। একটা কনফার্মেশন আছে এবং একটা অ্যারেঞ্জমেন্ট আছে, সেজন্য এটা হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি বললাম যে আমরা তাহলে কথার মাধ্যমেও বুঝিয়ে দিচ্ছি যে আমি কতটা কনফার্ম, যে আমি বলছি না বাবা আগামীকাল বাড়ি আসবেন, আমি বলছি কি আমি বাবা আগামীকাল বাড়ি আসছেন। আমি এরকম বলতে আমি আগামীকাল সিনেমা দেখতে যাচ্ছি, আমি কাজটা কালকে করব, কিন্তু আমি এমন ভাবে ডিটারমাইন্ড, এমন ভাবে ডেফিনেটলি অ্যারেঞ্জ করেছি কাজটাকে যে আমি সেটা বলছি আমি আগামীকাল সিনেমা দেখতে যাচ্ছি। তো যদি এরকম বোঝায় তাহলে যদিও কাজটা ভবিষ্যতে হবে, বাট আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব। কি বললাম? যদি একটা এক্সাম্পল দিলাম যে বাবা আগামীকাল বাড়ি আসছেন, এটা ভবিষ্যতে হবে বাট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো ফাদার will come home tomorrow নয়, present continuous, so father is according to the formula coming home tomorrow। আবার যদি আমি এরকম কথা বলি যে আমি আগামীকাল সন্ধ্যার ট্রেনে কলকাতা যাব, তাহলে যদি আমার কলকাতা যাওয়া এই কাজটা ডেফিনেটলি অ্যারেঞ্জ না হতো, তাহলে আমি বলতাম না যে আগামীকাল আমি কখন যাব, মানে আমি ডেফিনেটলি অ্যারেঞ্জ করে ফেলেছি যে আমি কালকে কলকাতা যাব এবং কালকে এই ট্রেনেই কলকাতা যাব, সেক্ষেত্রেও সেটা হবে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সুতরাং এই যে কেসগুলো বললাম, এই কেসগুলোর ক্ষেত্রেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে, এর বাইরে সেরকম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আর সেরকম কোনো ব্যবহার নেই। সো দিস আর দ্য কেসেস যেখানে we will use present continuous tense to translate। আজকে এটুকুই, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।